তাহলে আজকে আমরা মানে এটা কোনো ক্লাস হয় না, এটা বায়ুমণ্ডল স্তর বিন্যাসটা জেনারেল নলেজের জন্য দরকার। চাকরি পরীক্ষাতে আমি দেখেছি 2-3টা প্রশ্ন পড়ে প্রায় চাকরি পরীক্ষায়। আর এমনি আমরা একটা বায়ু সমুদ্রে, পৃথিবীটার উপরে একটা বায়ুর সমুদ্র আছে, আমরা সেই সমুদ্রের তলায় বাস করি, বায়ু সমুদ্রের তলায় আমরা বাস করি। তাই এই বায়ু সমুদ্রটা উপরে কতদূর পর্যন্ত আছে আমরা জানতে হবে না? এটা আমাদের, আমরা যে সমুদ্রের তলায় বাস করি সেই সমুদ্রটা সম্বন্ধে আমাদের তো নলেজ থাকা দরকার না? সেই জন্য এইটা কোনো সময় ভূগোলে দেওয়া থাকে, কোনো সময় ফিজিক্যাল সায়েন্স দিতে থাকে, চাকরি পরীক্ষা দিতে থাকে। এটা জেনারেল নলেজের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস, বায়ুমণ্ডল স্তর বিন্যাস। বায়ুমণ্ডল স্তর বিন্যাস ভাগটাতে সবার একটু কনফিউজ থাকে মাঝে মাঝে। কেউ যদি ক্লিয়ার একবার পড়লেই, একবার যদি ক্লিয়ার করে তার কনফিউজটা চলে যাবে। তো চেষ্টা করছি আমি এই বায়ুমণ্ডল স্তর বিন্যাসটা একটু সহজভাবে সারা জীবনের জন্য মাথায় গেঁথে দিতে। তো পৃথিবীর উপরে যদি আমরা দেখি যে এটা একটা আর্থ, এটা পৃথিবী, পৃথিবীর উপরে আমরা যারা মানে বাস করি, আমরা পৃথিবীর উপরে বায়ুমণ্ডলের সমুদ্রের তলে আমরা মানুষ নামে জাতি বাস করি। আমাদের মানে ধারে পাশে আবার আমাদের অন্যান্য যে উদ্ভিদ প্রাণীরাও থাকে, তারাও এই বায়ুমণ্ডলের উপর নির্ভরশীল পুরোপুরিভাবে। তো তার জন্য আমরা বায়ুমণ্ডলকে উষ্ণতার ভিত্তিতে, জেনারেলি কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? উষ্ণতার ভিত্তিতে ভাগ করা হয়েছে বায়ুমণ্ডলকে কয়েকটা স্তরে, টেম্পারেচারের ভিত্তিতে ভাগ করা হয়েছে। উষ্ণতার ভিত্তিতে যে প্রথম স্তরটা সেইটা ট্রপোস্ফিয়ার, বাংলাতে ঘনমণ্ডল বলে। তো ট্রপোস্ফিয়ারে মূলত আমরা জানি ট্রপোস্ফিয়ারে কি থাকে। আমাদের সচরাচর আমাদের গ্যাসগুলো থাকে, কি থাকে? অক্সিজেন থাকতে পারে, থাকতে পারে না, নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, মিথেন থাকবে। আর পৃথিবী তো এখন উন্নত হয়েছে, ফলে দূষিত গ্যাস প্রচুর থাকবে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, যে কোনো ধরনের ক্লোরিন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সব গ্যাস থাকবে। কিন্তু গ্যাসগুলি আণবিক অবস্থায় থাকবে। এবং উষ্ণতা মোটামুটি আমরা যদি দেখি, ভূপৃষ্ঠের উষ্ণতাটা মোটামুটি গড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকে। যদি আমরা পৃথিবীর তুন্দ্রা অঞ্চল দিকে যাই তাহলে -0 থাকে, নিরক্ষীয় অঞ্চলে যদি থাকি তাহলে 30-40 থাকে। মোট কথা আমরা একটা গড় এভারেজ উষ্ণতা পৃথিবীর ভূপৃষ্ঠে 15 ডিগ্রি ধরে নিচ্ছি। 15 ডিগ্রি উষ্ণতা থাকে গড়। এটা কিন্তু অদল বদল হয়, নিরক্ষীয় অঞ্চলে এক, তুন্দ্রা অঞ্চলে। কিন্তু আমি গড় পৃথিবীর সব জায়গায় মিলে গড় ধরছি। পৃথিবীর উষ্ণতা, ভূপৃষ্ঠের উষ্ণতা কত? 15 ডিগ্রি। এটা ধরেই পড়াশোনাটা হবে। 15 ডিগ্রি উষ্ণতা ধরে তার উপর থেকে আস্তে আস্তে উষ্ণতা কমতে থাকবে। আমরা জানি প্রতি 1 কিলোমিটার যদি উপরে উঠে পৃথিবীর উষ্ণতা কত ডিগ্রি কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে 1 কিলোমিটার উপরে উঠলে। তাহলে 15 ডিগ্রি উষ্ণতা আছে ভূপৃষ্ঠে। সেখান থেকে আস্তে 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 মোটামুটি এইটা 10 থেকে 12 কিলোমিটার তক আমরা ঘনমণ্ডল ধরি। এই 10 থেকে 12টাও কোনো ফিক্স নয়। এই যে দৈর্ঘ্যের উপর তোমরা যাবে না যে 10 থেকে 12টা, 14 থেকে 15 হতে পারে। এইটা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হতে পারে। সূর্যের আপাত দৈনিক গতি আছে, একবার উত্তরায়ণ হয়, একবার দক্ষিণায়ন হয়, ফলে কোনো সময় নিরক্ষীয় অঞ্চল আছে। এই দৈর্ঘ্যটা কোনো ফ্যাক্টর না। এই দৈর্ঘ্যটা তবে ফ্যাক্টর একদমই নেই এমন বলবো না। মোটামুটি তুমি 10 থেকে 15 ইঞ্চি রেখে, আমি 10 থেকে 12তে ভাগ করেছি। একদম 1 কিলোমিটার, 2 কিলোমিটার বা 5 কিলোমিটার প্লাস মাইনাসটা কোনো ফ্যাক্টর নয় দৈর্ঘ্যের। উষ্ণতা 15 ডিগ্রি থাকে, তাহলে উষ্ণতা কমতে কমতে ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরে উঠবো, আমরা জানি এভারেস্টের উচ্চতা, পৃথিবীর সব থেকে যে স্থলভাগের উঁচু অংশ সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, নেপালে আছে। তার উচ্চতা কত? 8848 কিলোমিটার। তাহলে 8 কিলোমিটার উষ্ণতা। তার থেকে আরো বায়ুমণ্ডলটা কিছুটা আছে, ঘনমণ্ডলটা মানে এভারেস্টের ডগায় যদি চলে যায়, পৃথিবীর সব থেকে উঁচু জায়গা এভারেস্ট, তার থেকে মাত্র 4 কিলোমিটার 5 কিলোমিটার তক ঘনমণ্ডলটা আছে। কিন্তু ঘনমণ্ডলে বায়ুর অক্সিজেনের স্তরটা উপরে উপরে কমতে থাকে। মানে তোমাকে বলছে আমি এই গ্যাসগুলা দিয়ে তৈরি, ঠিক আবার এই গ্যাসগুলাও যত উপরে যাবো তত কম পরিমাণ কমতে থাকে। অক্সিজেনের পরিমাণ সব থেকে ভারী অক্সিজেন গ্যাস নিচের দিকে বেশি থাকে। 10-12 কিলোমিটার নয়, 2 কিলোমিটার পর্যন্ত অক্সিজেন ভালো থাকে। তাহলে তুমি যদি 2 কিলোমিটার উপরে উঠতে যাও কোনো পর্বতে, তাহলে তোমাকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উঠতে হবে। ব্যাপারটা বুঝছো? এবার তুমি 10 কিলোমিটার, আমি বলেছি যে 10 অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে ঘনমণ্ডলে 10 কিলোমিটার পর্যন্ত। তারপরে তুমি 10 কিলোমিটার পর্যন্ত আরামসে যাওয়া আসা করতে পারবে না। তুমি মাত্র কত কিলোমিটার মধ্যে আরামসে অক্সিজেন পাবে? 2 কিলোমিটার। এই জায়গাটা তো অক্সিজেন আছে, লেকিন অক্সিজেনের পরিমাণটা আস্তে আস্তে উচ্চতার ভিত্তিতে কমতে থাকে। হালকা গ্যাসগুলো বেশি থাকবে উচ্চতার ভিত্তিতে, হাইড্রোজেন গুলো। ভারী গ্যাসগুলো সব তলের দিকে থাকবে। আর এইখানে ধূলিকণা আছে প্রচুর। ধূলিকণা থাকলে এখানে কুয়াশা হয়, মেঘ হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, সব কিছু, বিদ্যুৎ চমকায়, যাবতীয় ঘটনা, সব ন্যাচারাল ঘটনাটা এইখানেই ঘটছে। কোথায়? ট্রপোস্ফিয়ারে।
আর ট্রপোস্ফিয়ারে আমরা চাপটা ধরি 1 অ্যাটমোস্ফিয়ার, পুরোটাই গড়ে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ ধরি। হালাকি চাপটা কিন্তু কমতে থাকবে অল্প অল্প, কিন্তু আমি গড়ে গোটাটাই কত ধরলি 1 অ্যাটমোস্ফিয়ার। 1 অ্যাটমোস্ফিয়ার মানে কি 76 সেন্টিমিটার পার 76 সেন্টিমিটার পার বিস্কুটের চাপ, সেটাকে আমরা কি ধরি 1 অ্যাটমোস্ফিয়ার। তাহলে এই গেল চাপের কথা। উষ্ণতা কত বললাম 15 ডিগ্রি। উষ্ণতা কমতে 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 ট্রপোস্ফিয়ারের যেখানে বাদার আছে সেই বাদারটাকে আমরা ট্রপোপোজ বলি। অর্থাৎ এই আর পর থেকে নতুন কোনো ঘটনা ঘটিবে, কি ঘটনা ঘটবে সেটা পরে দেখছি। মোট কথা এইখান থেকে একটা আমরা বাদার বলি, এটা এর বেড়া। আর এই বেড়াটাকে আমরা বলি ট্রপোপোজ। কি বলি ট্রপোপোজ। অর্থাৎ ওখানে ট্রপোপোজ শেষ হয়ে গেল। মোটামুটি এটা 1 কিলোমিটার পর্যন্ত থাকবে, এমন নয় যে একটা সরু কোনো দড়ির মতো হবে। এটাও 1 কিলোমিটার 2 কিলোমিটার, এই কিলোমিটারটা কোনো ফ্যাক্টর নয়, 5 কিলোমিটার হতে পারে, সেটা কোনো যায় আসে না, ঠিক আছে না। আমি ধরলাম এটা ট্রপোপোজ। এর পর থেকে নতুন কোনো ঘটনা ঘটবে। এখানে উষ্ণতা কত দাঁড়াইলো শেষ পর্যন্ত -60। -60টা তুমি যদি বলো -61, ঠিক আছে, -59 ঠিক আছে, ওইলা কোনো নয়। তোমাকে তো একটা জায়গা মনে রাখার জন্য ফিক্সড করতে হবে। তাহলে আমি বললাম এর রেঞ্জটা 15 থেকে কত 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড। কমে 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 কত ডিগ্রি হলে মাইনাস এভারেস্টের চূড়ায় বরফ জমে সবাই জানো। তাহলে 15 ডিগ্রি থেকে যদি 1 কিলোমিটার উপরে উঠলে তাহলে উষ্ণতা 7 ডিগ্রি হয়ে যাবে, 6 কমে যাবে। আবার 2 কিলোমিটার উপরে 12 কমে যাবে। 3 কিলোমিটার উপরের পর থেকেই তোমার বরফ জমবে। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট কিলিমাঞ্জারো, ওইটার উচ্চতা আছে 4000 মিটার, সেখানে বরফ জমে। বুঝতে পারছো? আর মেঘ কিনলে যার যে পর্বত শৃঙ্গ তোমরা জানো ভূগোলে, প্রত্যেকটা মহাদেশের প্রত্যেকটা পর্বত শৃঙ্গের উপরে ডগাটাতে বরফ জমে। এভারেস্টে তো বিরাট বরফ জমে, 3000 কিলোমিটার উপর থেকে একদম 8000, মানে 5 কিলোমিটার বরফের লেয়ার আছে। কোথায়? এভারেস্ট। এইসব কথাবার্তা। তাহলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে নিশ্চয়ই একটা ধারণা হলো, স্বচ্ছ ধারণা। মোট কথা তোমাকে বলতে হবে যে এই 0 থেকে 10-12 কিলোমিটার পর্যন্ত 15 ডিগ্রি থেকে -60 ডিগ্রি উষ্ণতার রেঞ্জ, চারটা 1 অ্যাটমোস্ফিয়ারের মধ্যে রেঞ্জ করে বায়ুমণ্ডলের যত গ্যাসগুলো আণবিক অবস্থা আছে, মেঘ ঝড় বৃষ্টিপাত সবকিছু হয়। এইটুকু স্বচ্ছ ধারণা রাখতে হবে। মোটামুটি এইটার পর থেকে নিশ্চয়ই উষ্ণতার ভিত্তিতে ভাগ করা আছে, আগেই বলেছি আমি। নিশ্চয়ই উষ্ণতার কিছু ব্যাপার আছে এখানে। এখন তো উষ্ণতা কি ছিল নুরা? কম ছিল, কমতে 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 -60 লঞ্চ করল। -60 পর থেকে কিছু জায়গা ফিক্সড থেকে গেল, -60 কন্টিনিউ থাকতে পারে। তারপরে হয়তো উষ্ণতা না কমে বাড়িবে, ফলে স্তরটাকে চেঞ্জ করতে হলো। যদি তারপরেও কমে যেত তাহলে আমি ট্রপোস্ফিয়ারে চালাক থাকতাম কিছু। ব্যাপারটা বুঝতে পারছো? কেন স্তরটা ভাগ করতে হচ্ছে, প্রয়োজনীয়তা বুঝতে হবে। হঠাৎ করে এটা কোনো সার্কাস নয় যে আমি স্তরগুলোকে ভাগ করে যাবো। এটা ভাগ করতে বাধ্য আমি, উষ্ণতার ভিত্তিতে ভাগটা হচ্ছে। উষ্ণতা কমে কমে যদি যাইতে হয় চিরকাল, তাহলে আমি আর স্তর ভাগ করতাম না, একটাই স্তর বলতাম বায়ুমণ্ডলে। যেহেতু এবারে উষ্ণতাটা বাড়ছে, আমরা জানি উষ্ণতা এইখানে কেন কমছিল সেটা আগে বলি। সূর্যদেব তো তাপ উষ্ণতা দিচ্ছে পৃথিবীকে। সূর্য থেকে প্রথম বাধা পায় আসে ভূপৃষ্ঠে ডিরেক্ট। ভূপৃষ্ঠ তারপরে তার সংলগ্ন এলাকায় উত্তপ্ত করে। এইটা নিয়ম, এইটা তো বিকিরণ পদ্ধতিতে লাইটটা আসে, ফলে এই তাপটা বিকিরণ পদ্ধতিতে তারপরে পরিচালন পরিমাণে উত্তপ্ত হয়। কিন্তু তাহলে আরো তো উপরে উঠলে এইবারে উষ্ণতা বাড়ছে আরো, এইখানে একটা ঘটনা ঘটবে। তো আমরা জানি যে মোটামুটি 10 থেকে 12 থেকে এইখান থেকে প্রায় 1500 থেকে 30 কিলোমিটার পর্যন্ত একটা নতুন স্তর দেখা যায় এখানে। প্রায় কত 15 থেকে 30। হালাকি এই স্তরটার নাম স্ট্রাটোস্ফিয়ার, কিন্তু স্ট্রাটোস্ফিয়ারের মাঝে একটা স্তর থাকে। স্ট্রাটোস্ফিয়ারের মাঝে একটা কি থাকবে? স্তর থাকবে। প্রায় স্ট্রাটোস্ফিয়ার শুরু হয়, এটা 12 কিলোমিটার যদি শেষ হয় তাহলে 12 থেকে 45 পর্যন্ত রেঞ্জ কিলোমিটার। কিন্তু এইটার মাঝে একটা ওজোনের লেয়ার থাকে, O3 গ্যাসের একটা লেয়ার থাকে। আর এই স্তরটাতে নাইট্রোজেন, অক্সিজেন আর ওজনই পাওয়া যায়। বাকি কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, আদার্স যেগুলা দূষিত গ্যাস, সেগুলা এখানে থাকে না। আর চাপ মোটামুটি এখানে 10⁻⁻1 থেকে 10⁻⁻2 অ্যাটমোস্ফিয়ার, মানে চাপের পরিমাণটা কমেছে। চাপের পরিমাণ কমাই তো স্বাভাবিক, কারণ এই ট্রপোস্ফিয়ারে যত বায়ু ছিল সেইটা তো এর উপরে চেপে নেই, এবার অন্য বায়ু চেপে আছে। তাহলে যত উপরে নেবো চাপ কমতে থাকবে, চাপ বরাবরই কমতে থাকবে, চাপের সঙ্গে কোনো হয়। উষ্ণতা কিন্তু উল্টা পাল্টা ব্যাপার আছে, উষ্ণতা কখনো বাড়ে কখনো কমে। তো আমরা মোটামুটি হোমোস্ফিয়ার 100 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার ধরি। এখান থেকে কত কিলোমিটার পর্যন্ত? প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার ধরা হয় ভূপৃষ্ঠ থেকে। এটাকে বলা হয় হোমোস্ফিয়ার।
এখানে সব উপাদান ঠিক ঠিক থাকে, হোমোস্ফিয়ার। আর তার উপরে 100 কিলোমিটার উপর থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত বোর্ড শেষ হয়ে গিয়ে তার উপরে ধরো, সেইটা কত? 10,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ 100 থেকে, এটাকে বলা হয় হেটারোস্ফিয়ার। এইভাবে বায়ুমণ্ডলকে প্রথমেই দুভাগে ভাগ করা হয়, হেটারোস্ফিয়ার। এটা অন্য, এটা বায়ুমণ্ডলের উপাদানগুলোর ঘনত্ব কম বেশি থাকে, এখানে উপাদানগুলো মোটামুটি সঠিক পরিমাণে থাকে, যেমন যেমন বলছিস আপনি। আর এখানে বলতে পারবে না তুমি কখনো এটা বাড়িয়ে যাবে, কখনো এটা কমে যাবে, কখনো আণবিক স্তর আরো বাড়িয়ে যাবে, কখনো পারমাণবিক স্তর আরো কমে যাবে, মানে এইটা চেঞ্জ হতে থাকে বরাবর। এখানে মহাজাগতিক রশ্মি আছে তো, বিভিন্ন ধরনের কসমিক রে আছে, ফলে এগুলাতে চেঞ্জ হতে থাকে, ফলে এটাকে হেটারোস্ফিয়ার ধরি আমরা। 100 কিলোমিটার পর্যন্ত সব সব উপাদান যেমন যেমন বলছি তেমনি তেমনি বায়ুতে উপাদান থাকে। আর তারপরে উপাদানগুলো আর বলা যাবে না, অনুমান করা যাবে এই এই উপাদান নিয়ে গঠিত, সব আণবিক পারমাণবিক অবস্থায় আছে, চার্জ অবস্থায় আছে সব। তো ওইটাকে আমরা 100 কিলোমিটার পর থেকে কি ধরি? হেটারোস্ফিয়ার। আর মোটামুটি ভূপৃষ্ঠ থেকে কিছু দূরত্বকে আমরা কি ধরি? হোমোস্ফিয়ার। তো এখানে ওজন মণ্ডল থাকে, ওজন মণ্ডলের যে ঘনত্বটাকে ডবসন এককে মাপা হয়। কোন এককে মাপা হয়? ডবসন। ডবসনের ডেফিনিশন আছে, তোমরা ওটা জেনারেল নলেজের জন্য দরকার নেই, সিরিয়াস ক্লাসে যখন পড়াশোনা হবে তোমরা দেখে নেবে, এটা ডবসন। তো এই এই এলাকায় এবার সূর্যের রশ্মিটা আসে পরে কিছুটা রশ্মি, অতিবেগুনি কিছু রশ্মি এই স্তরেও আটকায়, এই স্তর থেকেও কিছু রশ্মিকে রিফ্লেক্ট করে দেয়, যেটা অতিবেগুনি রশ্মি, যেটা পৃথিবী পৃষ্ঠে পড়লে জীবগুলোর পক্ষে বেঁচে থাকার জন্য ক্ষতি হতো। তাহলে সেইটা পৃথিবীর একটা লেয়ার আছে ওজোন স্তরের, কোথায় আছে সেটা? স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে, অভ্যন্তরে। এটা স্তর বিন্যাস হয়, বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ভাগের মধ্যে পড়ছে না, কিন্তু এটা একটা বিশেষ ধরনের লেয়ার লক্ষ্য করা যায়, যে সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটাকে রিফ্লেক্ট করে দিচ্ছে। ফলে এই রিফ্লেক্ট করার সময় কিছু আয়নিত হয়, কিছু পরমাণুতে আয়নিত হয়, তার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই এলাকায়। ফলে এই এলাকার উষ্ণতা আবার বাড়তে শুরু করে। বলতে গেলে একটা দ্বিতীয় ভূপৃষ্ঠ, একবার ভূপৃষ্ঠ তুমি পেয়েছো মাটির ভূপৃষ্ঠ, আর একবার ওজোন স্তরের একটা ভূপৃষ্ঠ করছে আবার, সেই ভূপৃষ্ঠ আবার, তাহলে এই ভূপৃষ্ঠটার জন্য এইখানটা আবার উত্তপ্ত হয়, এই উত্তপ্ত হওয়ার জন্য -60 ডিগ্রি থেকে উষ্ণতাটা আবার বাড়ি যাবে, মাথায় ঢুকছে কিছু? ফলে উষ্ণতাটা ওজোন মণ্ডলে রিফ্লেক্ট হচ্ছে এবং ওজোন মণ্ডল অনুপরমাণু তো ভাঙছে, সেই জন্য আবার স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতাটা কম না, উচ্চতা বাড়ার সাথে সাথে কমা উচিত, কিন্তু সেক্ষেত্রে বাড়ছে। এটা ওজোন মণ্ডলটা একটা ভূপৃষ্ঠের মতন কাজ করছে, ওজোন মণ্ডলটা একটা ভূপৃষ্ঠের মতন কাজ করছে, বুঝতে হবে ব্যাপারটা। এই উষ্ণতা কেনে বাড়ছে এটা বুঝতে হবে, এইটাই বোঝা। তাহলে এটা মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত দেখা যায় যে উষ্ণতাটা বাড়ছে মোটামুটি। তাহলে -60 থেকে শুরু করে এটা আস্তে আস্তে জিরোতে যে দাঁড়াই গেল। এই স্তরটা খুব শান্তশিষ্ট, এই স্তরে কোনো ধূলিকণাও নাই, কোনো জলীয় বাষ্পও নাই, ফলে মেঘ টেঘ হবার কোনো চান্সই নেই, ঝড় তো হয়ই না। ফলে এটাকে শান্ত মণ্ডল বলে বাংলায়। শুধুমাত্র একটাই কাজ, ওজোন মণ্ডলটাকে ধরে রাখা এবং ওজোন মণ্ডল থেকে বায়ু রিফ্লেক্ট করা অতিবেগুনি রশ্মিকে, আর উষ্ণতাটাও আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে পরে এই জায়গাটাকে বলে স্ট্রাটোপোজ। এই জায়গাটা কি বলে? স্ট্রাটোপোজ। এই স্ট্রাটোপোজের পর নিশ্চয় আবার কোনো নতুন ঘটনা ঘটবে। স্ট্রাটোপোজে কি ছিল? স্ট্রাটোপোজের মধ্যে কি হয়েছিল? উষ্ণতাটা বাড়ছিল, এরপর নিশ্চয়ই এই উষ্ণতাটা -60 থেকে বাইরে 0 ডিগ্রি হলো, এইবার থেকে নিশ্চয়ই আবার উষ্ণতা কমবে, কারণ আমি এইটাকে ভূপৃষ্ঠ ধরে নিচ্ছি, আবার এটাকে মনে মনে তুমি ভূপৃষ্ঠ ধরে নাও আবার ওজোন মণ্ডলটাকে। তাহলে এইখানে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে কি হয়েছিল? কমছিল, তাহলে এখানেও ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে কমবে। তাহলে ঘনমণ্ডলে যা হচ্ছে মেসোস্ফিয়ার তাই হবে, ট্রপোস্ফিয়ারে যা হচ্ছে মেসোস্ফিয়ারে তাই হবে। শুধুমাত্র গ্যাসের যে উপাদানগুলো অন্যান্য আছে, গ্যাসের উপাদানগুলো অন্যান্য নয়, কারণ এ কিন্তু অতিবেগুনি রশ্মি ক্রস করছে এর গা দিয়ে, এর গা দিয়ে অতিবেগুনি রশ্মি ক্রস করে না, ভাবতে হবে ব্যাপারটা, তফাৎটা এইটুকু। এখানে অতিবেগুনি রশ্মি ক্রস করেছে, এ আটকাই দিয়েছে অতিবেগুনিকে, এই স্তরটা অতিবেগুনি রশ্মি কাজ করে না, বাকি ট্রপোস্ফিয়ারের যা ঘটনা ঘটবে মেসোস্ফিয়ারে তা ঘটনা ঘটবে। মেসোস্ফিয়ারের মোটামুটি এরিয়াটা 45 কিলোমিটার থেকে 85 কিলোমিটার মধ্যে মানে থাকে। চাপটা তো অবশ্যই কমবে, আমি বলেছি, তাহলে চাপটা কমে 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 এখানে 10 টু দি পাওয়ার -2 যদি হয়, তাহলে এখানে 10 টু দি পাওয়ার -4 অ্যাটমোস্ফিয়ারের জায়গা হয়, 10 টু দি পাওয়ার -4 অ্যাটমোস্ফিয়ারে যে চাপটা দাঁড়ায়, চাপ একদম কমে গেছে, কারণ এই স্তরকে কতটা বায়ু চাপ দিছে, এর উপরের বায়ুটা চাপ দিছে, এই এলাকার বায়ু তো চাপ দেয়নি, দুটো স্তরের বায়ু তো আর চাপ দিছে না, ইয়াকে ট্রপোস্ফিয়ারও চাপ দিছে না, স্ট্রাটোস্ফিয়ারও চাপ দিছে না, তাহলে মেসোস্ফিয়ারের চাপটা অবশ্যই কমবে। আর উষ্ণতাটাও 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে এবারে কমতে থাকবে।
এবার উচ্চতা বাড়ার সাথে সাথে, কারণ ভূপৃষ্ঠ এটা ধরছি মনে মনে, তাহলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি, এখানে তো তাপ বিকিরণ পদ্ধতি আছে, এখানে তাপ বিকিরণ পদ্ধতিতে এখানে কোনো মাধ্যম নাই, ফলে এখানে উত্তপ্ত করছে না, উত্তপ্ত করছে যা কাকে, ওজন মন্ডলকে, ওজন মন্ডলের এরিয়াটাকে উত্তপ্ত করেছে ওজন মন্ডল, ওটা ভূপৃষ্ঠ বলতে হবে। এবার উষ্ণতা আস্তে আস্তে কমছে, 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত দেখা যায় উষ্ণতাটা কমছে, কমতে 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 -100। এইটাই বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। যদি সব প্রশ্ন পড়ে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা, উত্তর হবে মেসোস্ফিয়ার। -100 কোথাও থাকে না, এখানে -60 পর্যন্ত ছিল, এখানে কত দূর থাকছে, -100। এখানে নাইট্রোজেন, অক্সিজেন, আণবিক অক্সিজেন এবং আণবিক নাইট্রিক অক্সাইড থাকে, মনে রাখতে হবে। মানে নাইট্রোজেন অক্সিজেন নিয়ে সব প্রোডাকশন যা আছে, নাইট্রোজেন থাকে এমনি প্লেন নাইট্রোজেন গ্যাস, প্লেন অক্সিজেন গ্যাস যেটা ট্রপোস্ফিয়ারও ছিল, এখানে আণবিক অক্সিজেন গ্যাস থাকে, আর একটা থাকে আণবিক নাইট্রিক অক্সাইড গ্যাস। এই চারটি উপাদান নিয়ে গঠিত। আর উষ্ণতাটাও কমতে কমতে কত দাঁড়ায়, -100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরটা মোটামুটি সব থেকে শীতলতম স্তর। বাস, এর পরে তাহলে এরও কিছুটা পোজিং এলাকা থেকে মেসোপোজ, যেখানে আর উষ্ণতা বাড়া কমা হবে না, তাহলে সেটাকে বলে মেসোপোজ। প্রত্যেকটাতেই পোজ করবে কিছুক্ষণ। তাহলে এই পোজের এরিয়ার বাইরে কি হয়েছিল, এখানে উষ্ণতা কম ছিল, তাহলে নিশ্চয়ই এবার উষ্ণতাটা কি হবে, আবার বাড়বে। এইখান থেকে বাড়ার কারণটা হয়েছে অন্য, এইখান থেকে উষ্ণতা বাড়ার কারণটা, এখান থেকে কি ছিল বাড়ার কারণটা ছিল ওজন মণ্ডল, এইখান থেকে উষ্ণতা বাড়ার কারণটা হচ্ছে সূর্য থেকে যে রশ্মিগুলো আছে, এইখানে প্রত্যেকটা চার্জ অবস্থায় থাকে, অক্সিজেন আণবিক অবস্থায়, অক্সিজেন পরমাণু অবস্থায়, সেটা আবার আণবিক অবস্থায়, নাইট্রিক অক্সাইড আণবিক অবস্থায়, আবার অন্যান্য গ্যাসগুলোও কি থাকে, এখানে সব চার্জ ছাড়ছে সবসময়, ইলেকট্রন প্রোটন দেওয়া হয়েছে, ফলে সবসময় এক ধরনের ইলেকট্রিক রে কাজ করছে, যার ফলে এই জায়গাটা উত্তপ্ত হয়ে থাকে। মেসোপোজে কিছুটা এলাকায় ওইরকম চার্জের উপাদান ছিল না, তার উপর থেকে চার্জের উপাদানটা উপরেই শেষ হয়ে গেছে। 85 কিলোমিটার উপর থেকে ওই চার্জের এলাকাটা প্রায় 500 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যায়। কত কিলোমিটার পর্যন্ত, 500 মধ্যে আমি আয়নোস্ফিয়ার যে চার্জ বিনিময় হয় সেইটা প্রায় 400 কিলোমিটার পর্যন্ত হয়। এটাও মনে রাখতে হবে, এটাও একটা লেয়ার আছে নতুন। এখান থেকে প্রায় 85 কিলোমিটার থেকে শুরু করে 400 কিলোমিটার পর্যন্ত আরেকটি স্তরকে আমি এখানে ধরে রাখি, সেটাকে বলে আয়নোস্ফিয়ার। সেটাকে কি বলে, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারটা তাহলে থার্মোস্ফিয়ারের অন্তর্গত, যেমন স্ট্রাটোস্ফিয়ারের অন্তর্গত ছিল ওজন মণ্ডলটা, আয়নোস্ফিয়ারটা কার অন্তর্গত, থার্মোস্ফিয়ারের অন্তর্গত। থার্মোস্ফিয়ার আয়নোস্ফিয়ার নয়, থার্মোস্ফিয়ারের অন্তর্গত কে, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের সবসময় চার্জ বিনিময় হয়েছে, আয়নিত হয়েছে, সবকিছু গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকছে, সবকিছু চার্জ অবস্থায় থাকছে, তার ফলে ইলেকট্রনের ফলে প্রচুর উত্তপ্ত তাপের সৃষ্টি হয়, সেই তাপের ফলে এই বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়। এই জন্যই মেসোপোজের পর থেকে, মেসোস্ফিয়ারের পরে মেসোপোজ, মেসোপোজের উষ্ণতা এর পর থেকে আস্তে 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 -100 থেকে বাড়তে পারে, বাড়তে পারে না, -100 থেকে ইয়ার 500 কিলোমিটার এরিয়ায় যেখানে থার্মোস্ফিয়ার শেষ হয়েছে, সেখানে উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। কত ডিগ্রি সেন্টিগ্রেড, 1200। চিন্তা করো মানে কত ডিগ্রি উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। আর চাপটা তাও আমি বলেছি কমবে, চাপটা এখানে 10⁻⁷ অ্যাটমোস্ফিয়ার শেষ হয়, 10⁻⁷ অ্যাটমোস্ফিয়ার শেষ হয়, সবসময় চার্জ বিনিময় হয়েছে এখানে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এখানে কেন উষ্ণতা আবার বাড়ছে, এইখানে উষ্ণতা কম ছিল, আবার এখানে বাড়ছিল, আবার এখানে কম ছিল, আবার এখানে বাড়ছে, একবার কমেছে বাড়িছে, কমেছে বাড়িছে, ওই জন্য স্তরে ভাগ করতে হয়েছে আমাকে, মানে আমি একটা স্তরে সাপ চালাইতাম। তাহলে থার্মোস্ফিয়ারে এই কারণে উষ্ণতা বাড়লো। আর থার্মোস্ফিয়ারের পরে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি, একদম 10,000 কিলোমিটার পর্যন্ত, যেটা আমি বলেছি। কিন্তু 400 কিলোমিটার পর্যন্ত মাথায় রাখতে হবে আয়নোস্ফিয়ারটা আছে, কিন্তু থার্মোস্ফিয়ার এরিয়া 500, আরো 100 বেশি, আরো 100 পর্যন্ত উষ্ণতা বাড়তে থাকে, আর তারপরে উষ্ণতা আরো অনেক বেশি বাড়তে থাকে। কিন্তু এই উপাদানটা ভাগ করেছে, উষ্ণতা তো আরো বৃদ্ধি হয়েছে, কিন্তু উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসীয় উপাদানগুলো অন্য থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম, সেটাকে আমরা এক্সোস্ফিয়ার বলি। আর এখানে বাতাসের চাপ একদম নগণ্য, বাতাসের চাপ থাকে না বললেই চলে, ফলে এটাকে আমি আলাদা স্তরে ভাগ করে দিয়েছি। সেইটা পৃথিবীর একদম বাইরের স্তর, একদম 500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা কাজ করে। সেখানে একটু ম্যাগনেটিক পাওয়ারও থাকে, কিছু কিছু উল্কাটা টেনে নিতে পারে। এক্সোস্ফিয়ারের বাইরের স্তরটাকে আমি ম্যাগনেটোস্ফিয়ার বলেও কল্পনা করতে পারি। পৃথিবীর বাইরে যে উল্কাপিণ্ড ভাসছে তার আগে টেনে নিতে পারে পৃথিবীর অভিকর্ষীয় টানের মধ্যে। এই এলাকার মধ্যে ম্যাগনেটোস্ফিয়ার যে টেনে নিলেই পৃথিবীর অভিকর্ষীয় টান তারপর আগে পৃথিবীতে ভূপৃষ্ঠে চলে আসবে। মোটামুটি ভাবে এইভাবে আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসটা বুঝে নিলাম। আশা করি জিনিসটা রিপিট করে করে পড়ে এইখানে মূলত ধ্যান দিতে উপাদানগুলোর উপর, চাপটার উপর,
আর উষ্ণতাটার উপর আর এরিয়াটার উপর আর দুবার উষ্ণতা হঠাৎ বাড়িয়েছিল কেন মাঝে, এই কারণটা জানতে হবে, তাইলে পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। আর ওজন মন্ডলকে আয়ন মন্ডলকে এখানে আলাদাভাবে বুঝে নিতে হবে। এটা বায়ুমন্ডলের স্তর হলে অনেকে এটা ভাবে কনফিউজ করে ফেলে। ওজন মন্ডলটা স্ট্রাটোস্ফিয়ারের একটা ছোট পার্ট, আর আয়ন মন্ডলটা থার্মোস্ফিয়ারের একটা ছোট পার্ট, আর এই দুটার পার্টের জন্য উষ্ণতা বাড়ে। ঠিক আছে, মোটামুটি ভাবে তাহলে বোঝা গেছে।